আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায়ে আপিল বিভাগে বহাল, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বললেন আইনমন্ত্রী। প্রাধান্য পাবে জুলাই সনদ, আপিল বিভাগের রায়ের আলোকে সংসদে বিল আনা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রকৃতির সাথে সম্প্রীতি রেখে উন্নয়ন, বৃক্ষ মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ নিহত ৭। প্লাবিত পার্বত্য চট্টগ্রামের নিম্নাঞ্চল, বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। দেশের যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা, অন্তত ৪ লাখ প্রাণহানির শঙ্কা। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে এবং জনগণকে সচেতন করার তাগিদ বিশেষজ্ঞদের। ইরানে নিজ জন্মশহর মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। আবারও দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের। এবং রাতে শুরু বিশ্বকাপের শেষ ৮-এর লড়াই। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টপ ফেভারিট ফ্রান্স, প্রতিপক্ষ আফ্রিকান পাওয়ার হাউস মরক্কো। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে করা ৩টি আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট ফিরতে আর কোনো আইনি বাধা থাকল না। হাইকোর্টের বাতিল করা 4টি বিষয় ছাড়া জাতির জনক, নারীদের সংরক্ষিত আসন, রাষ্ট্রের মূলনীতি সহ বাকি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। রিপোর্ট জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে 2011 সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 54টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। 24-এর গণ আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে পঞ্চদশ সংশোধনীর আংশিক অংশ বাতিল করে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট সহ পঞ্চদশ সংশোধনীর 5টি অনুচ্ছেদ বাতিল করে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় পরবর্তী জাতীয় সংসদের উপর। পরে রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবে। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল না হওয়ায় সংবিধানে সংকট রয়ে গেল বলে মন্তব্য করেন রিট আবেদনকারী বিশিষ্ট 4 নাগরিকের পক্ষের আইনজীবী। কোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি, কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। যেমন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি। বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, আপিলগুলো খারিজ করায় ফিরে এলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এখন পূর্ণাঙ্গ রায় আমরা পাইনি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। এই রায়ের মাধ্যমে অবসান ঘটল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনি জটিলতা। তবে রায়ের পর্যবেক্ষণে কি আছে তা জানতে সব পক্ষকে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়া পর্যন্ত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। জানান, আপিল বিভাগের রায় পরবর্তী সংসদ অধিবেশনে বিল আকারে উত্থাপিত হবে। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক ফেরার ফ্যাসিজম চিরস্থায়ী
স্থায়ী হতে পারবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিএনপির আন্দোলনে ফল। নির্দলীয় সরকারে কাঠামো কি হবে তা আলোচনা করে ঠিক করা হবে, যেখানে জুলাইকে প্রাধান্য দেওয়া হবে। জেনারেল ইন্টারপ্রিটেশন হলো পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নেবে, এটা বলার অবকাশ রাখে না, কারণ পার্লামেন্ট ইচ্ছা করলে এটা যে কোনো সময় বাতিল করতে পারেন। তো নেভারদিলেস তার বিরুদ্ধে যেগুলো বাতিল করেননি সেইগুলোর বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে গেছে। তো অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন, যেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করেছে সেগুলো বহাল রেখেছে। আমরা 54টা বিষয়কেই অ্যাড্রেস করব এবং জুলাই সনদ আমাদের সেই অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে জুলাই সনদ আমাদের সামনে থাকবে। সবুজ, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তাই পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার পরিবেশকে জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করছে। প্রকৃতির সাথে সম্প্রীতি রেখে উন্নয়ন করতে চায় সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ মেলা, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বন ও পরিবেশ মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। এটি কেবল একটি সংখ্যা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের টিকে থাকার হাতিয়ার। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পরিবেশ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থার জন্য যেমন মানুষের অসচেতনতা দায়ী, তেমনি সবাই মিলে এ অবস্থার পরিবর্তনও সম্ভব। পরিবেশ সংরক্ষণে সরকারের নানামুখী উদ্যোগ আর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে সরকার। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। পুরো বিষয়টা যদি আমাদেরকে অ্যাড্রেস করতে আমাদের প্রত্যেকটা মানুষকে একটু একটু করে হলেও অবদান রাখতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি বর্তমান সরকার সারা দেশে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনর্খননের যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখবে। তবে পরিবেশের উন্নয়ন শুধুমাত্র বৃক্ষরোপণ কিংবা খাল খননের উপরেই নির্ভর করে না, বর্জ্য ব্যবস্থাপনাতেই কিন্তু আমূল পরিবর্তন আনার কোনোই বিকল্প নেই। সরকার প্রধান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে ইকোসিস্টেম রক্ষা করেই সমৃদ্ধি নিশ্চিত করতে চায় সরকার। উন্নয়ন ও পরিবেশে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সদস্যবৃন্দ, বান্দরবানের লামায় আলাদা পাহাড় ধসে একই এলাকায় 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের 3 জনে এবং অপর ঘটনায় স্বামী স্ত্রী রয়েছেন। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে আরও 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। বান্দরবান ও রাঙামাটির সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভোরে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। তারা হলেন ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের 5 বছর বয়সী ছেলে সোলেমান। পরে পাশের এলাকায় দেয়াল ও মাটি চাপায় প্রাণ হারান স্বামী স্ত্রী জুয়েল ও কুলসুমা আক্তার।
অন্যদিকে চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের মাসনিয়াকাটা এলাকার ডেবলতুলি গ্রামে বুধবার দিবাগত রাত 1টার দিকে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল আব্দুল মজিদের ছেলে তৌসিফ উদ্দিন এবং মোহাম্মদ কাজলের মেয়ে রুমি আক্তার। আমি ভিতরে ছিলাম, ভিতর থেকে বেরোনোর পর পরে হচ্ছে এটা পুরোটা ভেঙে পড়ছে। হঠাৎ করে দেখি আওয়াজ শুনে বুম করে ধরে আমাদের পুরো বাড়িটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মা যদি ওর পাশে থাকতো তাহলে আমি মাকে পেতাম না। এদিকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে পাহাড়ি অঞ্চলের সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার 170 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সাজেক, লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে। সদর উপজেলা পৌর এলাকার ভিতরেই এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে আজ সকাল পর্যন্ত আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা 3000-এর অধিক, প্রতি মুহূর্তে বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। দর্শক, বান্দরবান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সহকর্মী মিনারুল হকের সাথে। ভারী বর্ষণে অব্যাহত ভূমিধসের বিষয়ে সর্বশেষ অবস্থান জানাচ্ছেন তিনি। টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিশেষ করে গতকাল রাতে প্রায় 3টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় 2 পরিবারের 5 জন নিহত হয়েছে পাহাড় চাপায়, এবং সেই সাথে একজন মহিলা মেম্বার সহ 2 জন আহত হয়েছে। গভীর রাতে এই ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে 5 জন মারা যায় এবং সেই সাথে 2 জন আহত হয়েছে। আমাদেরকে একটু আগে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস যেটি জানিয়েছেন যে এই ঘটনার পর আরো বিভিন্ন জায়গায় যে পাহাড় ধসের যে ঝুঁকি রয়েছে সেখান থেকে স্থানীয়দেরকে তারা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই সাথে গতকাল রাতেও এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে কথা হয়েছে সহকর্মী আবু দাউদের সাথে। সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাচ্ছেন তিনি। গত কয়েকদিনে বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি যেভাবে বৃদ্ধি পেয়েছিল, গত রাতে বৃষ্টি কিছুটা কমে আসায় কিন্তু জেলা সদর, মহালছড়ি এসব এলাকায় কিছুটা নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে দিঘিনালার মাইনী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, ফলে দিঘিনালার যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো তলিয়ে গেছে। এর ফলে দিঘিনালা থেকে রাঙামাটির লংগদু এবং রাঙামাটির বাঘাইছড়ি, সাজেক যে সড়ক, 2টি সড়ক রয়েছে, সে 2টি সড়কই কিন্তু গতকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 35টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবে তেমন কেউ উঠেনি। তবে দিঘিনালার কয়েকটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার উঠেছে। এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ পরিস্থিতি। দেশে যে কোনো সময় 8 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পূর্বাঞ্চলের মাটির গভীরে ইন্ডিয়ান প্লেট একটু একটু করে বার্মা প্লেটের সরে বড় ভূমিকম্পের দিকে নিয়ে যাচ্ছে অঞ্চলটি। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে এবং জনগণকে সচেতন করা না গেলে অন্তত 4 লাখ মানুষের প্রাণহানির শঙ্কা বিশেষজ্ঞদের। তবে রাজুক বলছে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে কাজ শুরু হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন শাহজাহান সেন্টু। মাটির নিচে নিঃশব্দে জমছে মহা বিপর্যয়ের জ্বালানি, যার সুপ্ত শক্তিতে যে কোনো মুহূর্তে ভয়াবহভাবে কেঁপে উঠতে পারে বাংলাদেশ। দেশের পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামে মাটির গভীরে প্রতি বছর 4 থেকে 5 সেন্টিমিটার করে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটে তলিয়ে যাচ্ছে। ভূতাত্ত্বিকরা বলছেন এর ফলে মাটির নিচে জমছে বিপুল শক্তি। গবেষণা করে যেটা পেয়েছি, আমাদের সাবডাকশন জোনে 8.2 থেকে 9 শক্তি জমা হয়ে আছে। 60% শক্তিও যদি বের হয় প্রথমে, তাহলে সেটা হবে 8। এখান থেকে 70 কিলোমিটার পূবে যদি ওইটা
আঘাত হানে কেন্দ্রে, যেটা হচ্ছে ঢাকা, হয়তো একটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে। আবহাওয়া অফিসের জরিপ মতে গেল 3 বছরে দেশে ছোট বড় 110টি ভূকম্পন হয়েছে। চলতি বছর 6 মাসে কাঁপুনি হয় 32 বার। এইরকম অবস্থায় আমাদের পরিকল্পিত যাত্রার অভাব পূরণ করার জন্য প্রতিটি ভবন পরিবীক্ষণের মাধ্যমে করণীয় নির্ধারণ করে তাকে বসবাসযোগ্য এবং এই অভিঘাতের মোকাবেলার উপযুক্ত তৈরি করা দরকার। তেমনি করে মানুষকে প্রস্তুত করা, মানুষের প্রয়োজনীয় সময় কোথাও গিয়ে দাঁড়ানো, তার রেস্কিউ করা, রিফিউজ করা, এর একটা সার্বিক পরিকল্পনা থাকা দরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পরিসংখ্যান বলছে 6.9 মাত্রার এক ঝাঁকুনিতেই ঢাকার 40% বা প্রায় 8.5 লাখ ভবন ধসে পড়বে। অন অ্যান অ্যাভারেজ যদি 5 তলা বিল্ডিং হয়ে থাকে, 2টা ইউনিট হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে প্রায় 4 লক্ষ লোকে হতাহত হবে। 21 নভেম্বরের পরে যখন ভূমিকম্প হলো, সরকার আমাদেরকে ডাকলেন, আমাদের সাথে আলোচনা করলেন। জানি যে এই প্রপোজাল ওই পর্যন্তই থাকবে। এই আমলারা কোনো সময় যে জিনিসটা করলে পরে কার্যকর হবে সেই জিনিসটা তারা করবে না। উদ্ধার কার্যের জন্য যে হেভি মেশিনারি, কোর্স অফ কোর্স মানি যেখানে, সেইখানে তারা ইন্টারেস্টেড। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে আরবান রেজিলিয়েন্ট প্ল্যান করেছে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়, সেটা এতটুকু বাস্তবায়ন করা নেই, কিন্তু অনেক ইকুইপমেন্ট কিনেছে, অনেক ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিং করা লোকগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে অথবা রিটায়ারমেন্টে। তত্ত্বাবধায়ক সরকারের সময় পুরো ঢাকার সমস্ত ভবন পরিবীক্ষণ করে কোন নীতিমালাতে সেগুলোকে ঠিক করা হবে তার একটা নীতিমালা তৈরি করে দিয়েছে। সেটা এখনো রিভিউ চলছে। করণীয় কার্যক্রম সরকারের কাছে লিপিবদ্ধ, কিন্তু বিড়ালের গড়ায় ঘন্টাটা এক্ষুনি মারতে হবে। রাজুক বলছে প্রাথমিকভাবে ঢাকায় 3000 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। 3000 বিল্ডিংয়ের একটা এস্টিমেট করছি, যেগুলো সেখান থেকে আমরা 42টা ভবনকে ভেঙে ফেলতে বলছি, 182টাকে আমরা ওই যে রেট্রোফিটিং করতে বলছি, যেগুলো কিছু কাজ করলে এগুলো হয়তো সঠিক জায়গায় আনা যাবে। আমরা যখন একটা বাড়ির প্ল্যান দিই তখন এটাকে 7.5 বা 8 মাত্রা ভূমিকম্প যেন সহনীয় হয় সেভাবে আমরা ডিজাইনটা করি। অতীতে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের ডিজাইনে ছিল না। মহা বিপর্যয় ঠেকাতে শুধু পরিকল্পনাই নয়, প্রয়োজন রাষ্ট্র ও নাগরিকের সমন্বিত উদ্যোগে এসবের দ্রুত বাস্তবায়ন, বলছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির উত্তর পূর্বাঞ্চলে মাশহাদে নিজ জন্ম শহরে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে এরই মধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য মরদেহ আনা হয় ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। এদিকে ইরানের বিভিন্ন জায়গায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইরানের নাজাফ শহরে মানুষের ঢল। তারা সবাই শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি। খামেনিকে বিদায় জানাতে ইরাকের আরেক শহর কারবালায়ও জড়ো হন হাজার হাজার মানুষ। ইরান ও ইরাকের 5টি শহরে বিশাল শোকানুষ্ঠানের পর আজ খামেনির জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। গত শুক্রবার থেকে খামেনির দাফন ঘিরে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। শুক্র, শনি ও রোববার খামেনির কফিন রাখা হয় তেহরানের প্রধান শহর গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার মরদেহ নেওয়া হয় কোম শহরে। সেখান থেকে উড়োজাহাজে করে মরদেহ পৌঁছায় প্রতিবেশী দেশ ইরাকে। আজ পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা শেষে খামেনিকে দাফন করা হবে শিয়া ইমাম রেজার সমাধির পাশে। এদিকে ইরানের বিভিন্ন জায়গায় বুধবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বন্দর আব্বাস সিরিক সহ দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা হয়েছে বন্দর নগরী চাবাহারেও। সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে স্বাধীনভাবে নৌযান চলাচলের রাস্তা প্রশস্ত করতেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতেও ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাল্টা জবাব দেয় তেহরানও। বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে IRGC। আশিকুর রহমান, ATN বাংলা। এবার আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ।
2022 বিশ্বকাপ সেমিফাইনালে পুনরাবৃত্তি হতে চলেছে এবারে কোয়ার্টার ফাইনালে, তাই ম্যাচটিকে ঘিরে ফুটবলারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা হয়েছে। শেষ 8-এর প্রথম ম্যাচে ইউরোপিয়ান পাওয়ার হাউস ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকান শক্তি মরক্কো। কাতার বিশ্বকাপে সেই ম্যাচে মরক্কোর অভিযাত্রা থামিয়ে স্বপ্নভঙ্গ করেছিল ফ্রান্স। যুক্তরাষ্ট্রের বোস্টনে ফক্সবরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় শুরু হবে ম্যাচটি। পরাগ আরমানের রিপোর্ট। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা দল ফ্রান্স। অপ্রতিরোধ্য গতি আর দারুণ ছন্দে শেষ 8-এ জায়গা করে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে শেষ 16তে প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিল দিদিয়ের দেশমের শিষ্যদের। কিলিয়ান এমবাপের পেনাল্টি গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লা ব্লুরা। দুর্দান্ত প্রতাপের সঙ্গে গ্রুপ আইয়ে সেনেগাল, ইরাক ও নরওয়েকে পরাজিত করে শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ওঠে ফ্রান্স। এই ম্যাচেও তারা গতি আর কৌশলের মিশেলে মরক্কোকে ধরাশায়ী করতে চাইছে। তবে ডিফেন্সিভ মিডফিল্ডার চুয়েমিনের খেলা নিয়ে এখন রয়েছে সংশয়। কাতার বিশ্বকাপের জয়ের ধারা ধরে রাখতে চাইছেন এমবাপ্পে, আলিশে, দেমবেলেরা। অন্যদিকে মরক্কো দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। 2014 সালে ফিফা র্যাঙ্কিংয়ে যে দলটির অবস্থান ছিল 82-তে, মাত্র 12 বছরে 76 ধাপ উন্নতি করে বর্তমানে তারা উঠে এসেছে 6 নম্বরে। এর আগে কোনো দলই এত অল্প সময়ে এতটা উন্নতি করতে পারেনি। এটা অ্যাটলাস লায়নদের শক্তি সামর্থ্যেরই পরিচয় বহন করে। গ্রুপ সিতে ব্রাজিলের সঙ্গে ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে ওঠে তারা। রাউন্ড 32-তে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে হারিয়ে শেষ 16তে জায়গা করে নেয়। এরপর কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে অ্যাটলাস লায়নরা। কিন্তু ইনজুরির কারণে অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে মরক্কোর। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ফুটবল প্রেমীরা। কারণ ফ্রান্স ফেভারিট হলেও বিশ্ব ফুটবলে মরক্কো নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। পরাগ আরমান, এটিএন বাংলা। এদিকে পরদিন শুক্রবার দিবাগত রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শনিবার দিবাগত রাত 3টায় মায়ামিতে লড়বে নরওয়ে ও ইংল্যান্ড। আর রোববার সকাল 7টায় কানসাস সিটিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া সুইজারল্যান্ড। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনের ভোগান্তি নিরসনে স্থানীয়দের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহজ করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বলেন, চিকিৎসা সেবা সম্প্রসারণে স্থানীয় পর্যায়ে 192টি নগর স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে জানান মন্ত্রী। রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্য সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসার অভাবে যেন কারো মৃত্যু না ঘটে সেই লক্ষ্যে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। The main objective of this government is to ensure the primary health care of our people. That's why we are going to many structures and facilities or avenues to give the health services to our people so that none is left in the villages even without care of the medical facility. পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও আধুনিক, টেকসই এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইতালি বিজনেস টু বিজনেস বৈঠক। এতে ইতালি থেকে আসা একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল এবং দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক শিল্প উদ্যোক্তারা অংশ নেন। ইতালীয় টেক্সটাইল সমিতির উদ্যোগে এই বৈঠকে স্পিনিং, উইভিং ও ফিনিশিং খাতের সর্বাধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, ইতালিতে কর্মরত বিপুল
সংখ্যক বাংলাদেশি এবং দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কই উভয় দেশের সহযোগিতার অন্যতম শক্তিশালী ভিত্তি। তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের পাশাপাশি ঔষধ, ইস্পাত ও চামড়া শিল্পেও বিনিয়োগে এবং যৌথ সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তারা। ফান্ড ট্রান্সফার, রেমিটেন্স সেবা এবং শরিয়া সম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড ও উপায়ে এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাফাতুল্লাহ খান এবং উপায়ে এর প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বরণ দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এর আওতায় আল আরাফা ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামিক ওয়ালেট এবং উপায় এর মধ্যে সহজেই অর্থ লেনদেন করতে পারবে। এছাড়া উপায় ব্যাংকের রেমিটেন্স বিতরণ অংশীদার হিসেবে কাজ করবে এবং ব্যাংকের শরিয়া সম্মত ইসলামিক মাইক্রো সেভিংস সেবা সম্প্রসারণে সহায়তা করবে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ হোসেন, এস এম বাবু জাফর এবং উপায় এর হেড অফ কর্পোরেট সেলস সাজ্জাদ আলম, হেড অফ প্রোডাক্ট স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট মোহাম্মদ মামুন রেজা খান, ডিজিএম শাহ আরাফাত হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাথে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে ক্ষোভ জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, যুদ্ধবিরতির খবরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমে আসছিল, কিন্তু নেটো সম্মেলনের আগে তুরস্কের ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা সেই পরিস্থিতি জটিল করে তুলেছে। আবারও অস্থির হয়ে উঠেছে জ্বালানি বাজার। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন ট্রাম্প। দেশটির ক্ষমতাসীনদের অসুস্থ বলেও মনে করেন তিনি। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এক অঞ্চল, এক সংস্কৃতি, এক ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য নিয়ে আজ কুইন্সের জ্যাকসন হাইটসের 37তম এভিনিউয়ে 69 থেকে 87 স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডের বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের আয়োজনে হোস্ট কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এই দিন শুভেচ্ছা বক্তব্য দেন প্যারেড আয়োজক কমিটির শাহ শহীদ হক, হারুন ভুঁইয়া, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ জামান, বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান শাহ নেওয়াজ সহ আরো অনেকে। খেলার খবর। সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। হারারেতে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 61 রান। ম্যাচের শুরুটা দুর্দান্ত করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারে ওপেনার ব্রায়ান বেনেটকে বোল্ড করেন তিনি। এর আগে প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে সফরকারীরা। মোস্তাফিজুর রহমানের বদলে একাদশে আছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এদিকে নাহিদ রানার রেকর্ড বোলিংয়ের পর চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে 25 রানে হারে মেহেদী হাসান মিরাজের দল। 1-0 ব্যবধানে পিছিয়ে থাকায় এটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। পঞ্চদশ সংশোধন নিয়ে আংশিক বাতিল করে হাইকোর্টের রায়ে আপিল বিভাগে বহাল। সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বললেন আইনমন্ত্রী। প্রাধান্য পাবে জুলাই সনদ। আপিল বিভাগের রায়ের আলোকে সংসদে বিল আনা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রকৃতির সাথে সম্প্রীতি রেখে উন্নয়ন। বৃক্ষ মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান।
বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ নিহত 7, প্লাবিত পার্বত্য চট্টগ্রামের নিম্নাঞ্চল। বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। দেশে যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা, অন্তত 4 লাখ প্রাণহানির শঙ্কা। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে এবং জনগণকে সচেতন করার তাগিদ বিশেষজ্ঞদের। ইরানের নিজ জন্মশহর মাশহাদে আজ চিরনিদ্রায় শায়িত হচ্ছেন খামেনি। আবারও দেশটির বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের। এবং রাতে শুরু বিশ্বকাপের শেষ 8 লড়াই। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টপ ফেভারিট ফ্রান্স, প্রতিপক্ষ আফ্রিকান পাওয়ার হাউস মরক্কো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।